মন্দিরের ওপর দিয়ে ওড়ে না কোনো পাখি, এমনকি দেখা যায় না কোনো বিমানও। মন্দিরের প্রধান ফটক, সেই সিংহের দরজায় এক পা রাখলেই সমুদ্রের বিশাল গর্জন মুহূর্তেই উধাও হয়ে যায়। কেন আধুনিক বিজ্ঞানের সব ব্যাকরণ এখানে এসে থমকে দাঁড়িয়েছে? কেন 214 ফুট উঁচু মন্দিরের চূড়ার ছায়া মাটির বুক ছুঁতে পারে না? নমস্কার, আমি সুমন্ত, আপনারা দেখছেন অন্তর্বীণা মিস্ট্রি ফাইলস। আজ আমি পুরীর জগন্নাথ মন্দিরের এমন 21টি অবিশ্বাস্য রহস্যের পর্দাফাশ করব যা শুনলে আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে। আধ্যাত্মিকতা নাকি বিজ্ঞান? সত্যটা আসলে কোথায়? চলুন খুঁজে দেখি। প্রশ্ন নাম্বার 1। দেখবেন সব মন্দিরে সব জায়গায় পতাকা বাতাসের দিকে ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরে কেন পতাকাটি সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে? এর উত্তর লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক কারণে। শাস্ত্রমতে বায়ুদেব এখানে শ্রী জগন্নাথের দাসত্ব স্বীকার করেছেন, তাই ভগবানের ইচ্ছায় পতাকা বাতাসের গতির বিপরীতে ওড়ে। তবে এই প্রসঙ্গে বিজ্ঞানীরা কি বলছেন সেটাও আপনাদের জেনে রাখা ভালো। বিজ্ঞানীরা মনে করেন সমুদ্র তীরবর্তী এলাকার বিশেষ ভৌগোলিক অবস্থান এবং মন্দিরের 65 মিটার উচ্চতা সেখানে এক ধরনের এয়ার কারেন্ট বা ঘূর্ণিবায়ু সৃষ্টি করে। এই বিপরীতমুখী বায়ু প্রবাহই পতাকাকে সবসময় উল্টো দিকে ঠেলে দেয়, যা এক অনন্য অ্যারোডাইনামিক বিস্ময়। কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার এটা করে দেখাতে পারেনি। প্রশ্ন নাম্বার 2। আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা বারবার জেগেছে, ব্রহ্ম পদার্থ কি? এটি কোথা থেকে এলো, আর এর ভবিষ্যৎই বা কি? উত্তর লুকিয়ে আছে অনেক গভীরে। আধ্যাত্মিক দিক থেকে দেখলে ব্রহ্ম পদার্থ হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই অমর হৃৎপিণ্ড, যা দাহ করার সময়ও ভস্মীভূত হয়নি। এটি দাপর যুগ থেকে সংরক্ষিত হয়ে কলিযুগের রক্ষাকর্তা হিসেবে মন্দিরে অবস্থান করছে। বিজ্ঞানীরা এই রহস্যকে কিভাবে দেখেন? গবেষকদের মতে এটি হতে পারে মহাকাশ থেকে আসা কোনো অতি বিরল তেজস্ক্রিয় পাথর বা কসমিক রিলিক। এর থেকে নির্গত নিরবিচ্ছিন্ন এনার্জি বা ভাইব্রেশনই সম্ভবত সেই হৃদস্পন্দন যা পূজারীরা অনুভব করেন। ভবিষ্যৎ মালিকা অনুযায়ী কলিযুগের শেষে এই পদার্থটি তার আসল জ্যোতির্ময় রূপে ফিরে গিয়ে কল্কি অবতারের সাথে যুক্ত হবে। প্রশ্ন নাম্বার 3। আপনাদের কি মনে হয় না কেন এই বিশাল মন্দিরের চূড়ার ছায়া দিনের কোনো সময়ই মাটিতে পড়ে না? এর আধ্যাত্মিক কারণ হিসেবে বলা হয় জগন্নাথ দেবের তেজ সূর্যের আলোর থেকেও প্রবল, তাই তাঁর ছায়া মাটিতে পড়ার ধৃষ্টতা দেখায় না। কিন্তু এই প্রসঙ্গে ইঞ্জিনিয়ারদের যুক্তিটাও বেশ আকর্ষণীয়। তারা বলছেন এটি আসলে প্রাচীন ভারতের এক উন্নত স্থাপত্য কৌশল। মন্দিরের জ্যামিতিক উচ্চতা এবং কোণ এমনভাবে নির্ধারিত যে সূর্যের আলো যেদিক থেকেই আসুক না কেন, ছায়াটি সবসময় মন্দিরের মূল কাঠামোর উপরই পড়ে, ফলে মাটিতে কোনো ছায়া দৃশ্যমান হয় না। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এমন স্থাপত্য তৈরি করতে পারেনি। প্রশ্ন নাম্বার 4। অনেকের মনেই প্রশ্ন জাগে, সিংহদ্বারের এক পা ভেতরে ঢুকলেই সমুদ্রের গর্জন কেন একদম স্তব্ধ হয়ে যায়? পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী জগন্নাথ দেবের বোন সুভদ্রা শান্তিতে বিশ্রাম নিতে চেয়েছিলেন, তাই সমুদ্রদেব তাকে কথা দিয়েছিলেন যে মন্দিরের ভেতরে তার শব্দ পৌঁছাবে না। বিজ্ঞানীরা এর পিছনে অ্যাকোস্টিক ড্যাম্পিংয়ের প্রভাব দেখেন। মন্দিরের বিশাল পাথুরে দেয়ালের ঘনত্ব এবং প্রবেশপথের বিশেষ বাঁক শব্দ তরঙ্গকে প্রতিফলিত করে বাইরে পাঠিয়ে দেয়, ফলে ভেতরে এক ধরনের সাইলেন্স জোন তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানীরা এবং বর্তমানের ইঞ্জিনিয়াররা কি এটা কৃত্রিমভাবে তৈরি করতে পেরেছে? প্রশ্ন নাম্বার 5। আপনাদের মনে কি এই প্রশ্নটি আসে না, কেন এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি বা বিমান ওড়ে না? শাস্ত্রীয় মতে পক্ষীরাজ গরুড় স্বয়ং এই মন্দিরের প্রহরী, তাই তার ভয়ে অন্য কোনো পাখি এখানে আসে না। কিন্তু বৈজ্ঞানিক কারণটি আপনাদের চমকে দেবে। মন্দিরের চূড়ায় থাকা 1 টন ওজনের অষ্টধাতুর নীল চক্র একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই চুম্বকীয় ক্ষেত্র পাখিদের দিক নির্ণয় ক্ষমতা নষ্ট করে দেয় এবং বিমানের ইলেকট্রনিক ডিভাইসে বিভ্রাট ঘটাতে পারে। আজকের বিজ্ঞান কি পারবে এমন কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে যা কোনো শত্রু রাডারে ধরা পড়বে না? উত্তরটা হয়তো এখনো সময়ের গর্ভে। প্রশ্ন নাম্বার 6। রান্নার সময় 7টি মাটির হাঁড়ি একটির ওপর একটি বসালে কেন সবার উপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়? ভক্তরা বিশ্বাস করেন মা লক্ষ্মী স্বয়ং এই প্রসাদ তৈরি করেন এবং তিনি উপর থেকে রান্না শুরু করেন। তবে বিজ্ঞানীরা এর পিছনে থার্মোডিনামিক্সের এক অদ্ভুত নিয়ম খুঁজে পেয়েছেন।
হাঁড়িগুলো স্তরে স্তরে সাজানো থাকায় নিচের তাপ সরাসরি বাষ্পীভূত হয়ে উপরের দিকে ওঠে। এই গরম বাষ্প উপরের হাঁড়িটিকে আগে উত্তপ্ত করে একটি প্রাকৃতিক প্রেসার কুকার পরিবেশ তৈরি করে। বিজ্ঞানীদের কথা মতো আপনি একবার বাড়িতে পরীক্ষা করে দেখবেন নাকি? গ্যাসের খরচ কিন্তু অনেক কমবে। প্রশ্ন নাম্বার 7, মূর্তি কেন অসম্পূর্ণ? কেন জগন্নাথ দেবের হাত বা পা নেই? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে এক অদ্ভুত পৌরাণিক কাহিনীতে। রাজা ইন্দ্রদ্যুম্ন যখন ভগবানের বিগ্রহ তৈরির জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন, তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা একজন অতি বৃদ্ধ এবং জরাজীর্ণ কাঠমিস্ত্রির ছদ্মবেশে রাজার রাজসভায় উপস্থিত হন। তিনি নিজেকে অনন্ত মহানা হিসেবে পরিচয় দেন। তিনি রাজাকে একটি অদ্ভুত শর্ত দিয়েছিলেন। তিনি বিগ্রহ তৈরি করবেন একটি বন্ধ ঘরের ভেতরে এবং টানা 21 দিন কেউ যেন সেই ঘরের দরজা না খোলে। যদি কেউ দরজা খোলে তবে তিনি কাজ থামিয়ে চলে যাবেন। কিন্তু 15 দিন পর ঘরের ভেতর থেকে কোনো হাতুড়ি বা ছেনির শব্দ না পেয়ে রানী গুন্ডিচা এবং রাজা অধৈর্য হয়ে পড়েন। তারা ভেবেছিলেন সেই বৃদ্ধ মিস্ত্রি হয়তো অনাহারে মারা গেছেন। রাজা শর্ত ভেঙে দরজা খুলে ফেললেন এবং দেখলেন ঘর একদম ফাঁকা। সেই বৃদ্ধ মিস্ত্রি উধাও হয়ে গেছেন, আর পড়ে আছে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার এই হাত পা বিহীন অসম্পূর্ণ 3টি মূর্তি। শাস্ত্রীয় মতে ভগবান এটিই বোঝাতে চেয়েছিলেন যে জগৎকে রক্ষা করার জন্য তার শারীরিক হাত বা পায়ের প্রয়োজন নেই। তিনি নিরাকার হয়েও সবকিছুর চালিকা শক্তি। কিন্তু এই রহস্যের পিছনে কি কোনো বিজ্ঞান আছে? গবেষকদের মতে মূর্তির এই বিশেষ শঙ্খ সদৃশ এবং অসম্পূর্ণ গঠনটি আসলে একটি সাউন্ড রিসিভার বা রেজোনেন্স চেম্বারের মতো কাজ করে। হাত পা বিহীন এই গোল আকৃতি মন্দিরের ভেতরের মন্ত্রোচ্চারণ এবং মহাজাগতিক কম্পন, কসমিক ভাইব্রেশন বা সাউন্ড ফ্রিকোয়েন্সি ধারণ করতে ও তা ভক্তদের মধ্যে ছড়িয়ে দিতে অনেক বেশি কার্যকর। এটি প্রমাণ করে যে সৃষ্টির আদি স্পন্দন বা ওঙ্কার ধ্বনি ধারণ করার জন্যই মূর্তির এই বিশেষ গাণিতিক কাঠামো তৈরি করা হয়েছিল। প্রশ্ন নাম্বার 8, অনেকের মনেই প্রশ্ন আসে, মন্দিরে আসা হাজার হাজার ভক্তের জন্য তৈরি করা মহাপ্রসাদ কোনোদিনও কম বা বেশি হয় না কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের অটল বিশ্বাসে। ভক্তরা মনে করেন মা অন্নপূর্ণা নিজেই এই ভাণ্ডার রক্ষা করেন, তাই এখানে কেউ কোনোদিন অভুক্ত থাকে না। কিন্তু এই প্রসঙ্গে অভিজ্ঞ পাণ্ডাদের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার দিকটি আপনাদের জেনে রাখা ভালো। বিজ্ঞানীরা এবং সমাজতত্ত্ববিদরা অবাক হয়ে দেখেছেন যে গত কয়েকশো বছর ধরে মন্দিরের পাণ্ডারা ভক্তের সংখ্যা এবং তিথি অনুযায়ী চাল ডালের পরিমাপের এক নিখুঁত গাণিতিক ছক অনুসরণ করেন। এই প্রাচীন ও নির্ভুল পরিসংখ্যান পদ্ধতির কারণে হাজার হাজার মানুষের ভিড়েও প্রসাদ কখনো নষ্ট বা অপচয় হয় না। এমন হিসাব কি কোনোদিন বিজ্ঞান করতে পারবে? প্রশ্নটা থেকেই যায়। প্রশ্ন নাম্বার 9, আপনাদের মনে কি এই প্রশ্নটি জেগেছে যে মন্দিরের নীলচক্রটি শহরের যে কোনো প্রান্ত থেকে দেখলে কেন সবসময় আপনার দিকেই মুখ করে থাকে? আধ্যাত্মিক দিক থেকে বলা হয় ভগবান শ্রী জগন্নাথ সবসময় তার ভক্তের দিকে চেয়ে থাকেন। আপনি যেখানেই থাকুন না কেন তিনি আপনাকে দেখছেন। তবে এই চমৎকার স্থাপত্যের পিছনে একটি সূক্ষ্ম জ্যামিতিক নকশা কাজ করছে। স্থপতিদের মতে এটি একটি উচ্চমানের অপটিক্যাল ইলিউশন। নীলচক্রের 8টি পাতের বাঁক এবং এর জ্যামিতিক উচ্চতা এমন এক কোণে তৈরি করা হয়েছে যে মানুষের চোখ যে কোনো দিক থেকেই তাকে দেখলে ফ্রেমিংয়ের কারণে মনে হয় এটি আমাদের দিকেই সোজা হয়ে আছে। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের রহস্যের গভীরতা সমুদ্রের চেয়েও বিশাল। আমি চেয়েছিলাম আজই আপনাদের 21টি রহস্যের কথা জানাতে, কিন্তু 9টি রহস্য আলোচনা করতেই ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে। আমি চাই না তাড়াহুড়ো করে কোনো তথ্যের গভীরতা নষ্ট করতে। তাই বাকি 12টি সবচেয়ে ভয়ঙ্কর এবং শিহরণ জাগানো রহস্য, যেমন পুরী শহর কেন অন্ধকারে ডুবে যায়, রত্নভাণ্ডারের নিচে কি আছে, কিংবা ভবিষ্যৎ মালিকার সেই অশুভ সংকেত, এসব নিয়ে আসছি ঠিক এর পরের পর্বে। তবে সেই পার্ট 2 ভিডিওটি তখনই আসবে যদি আপনারা এই ভিডিওতে আপনাদের ভালোবাসা দেখান। এই ভিডিওতে 500টি লাইক এবং 200টি জয় জগন্নাথ কমেন্ট পূর্ণ হলেই আমি দ্রুত পরবর্তী পর্বটি রিলিজ করব। তাই এখনই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর রহস্যের এই অদ্ভুত যাত্রা থেকে পিছিয়ে না পড়তে এখনই অন্তর্বীণা মিস্ট্রি ফাইল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।